আসলে আমাদের এই মার্কেটটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি যদি বলি যে এটা বিশাল সম্ভাবনার একটা খাত আর প্রতিযোগিতামূলক খাত। আমি যদি চিন্তা করি যে এখান থেকে আজকে আসলাম, আগামীকালকে থেকে আমি ইনকাম শুরু করব, বাট আমার দ্বারা এটা হবে না। আপনার স্কিল আছে, দেখা গেল অনেকেই স্কিলফুল, বাট মার্কেটে এসে জব রিসার্চ করছে তারপর পাচ্ছে না। তো আপনার স্কিলের সাথে আরেকটা জিনিস, সেটা হলো আপনার লাক জিনিসটাও থাকতে হবে, কারণ কি এখানে প্রতিযোগিতামূলক। যদি ওভারঅল ফ্রিল্যান্সিং মার্কেটটার কথা চিন্তা করি যে এটা হলো $1 বিলিয়ন একটা মার্কেট। শীতকালে দেখবেন যে আসলে গাছপালা থেকে কি করে পাতা ঝরে, যেটা আমরা পত্র ঝরার মাস বলে থাকি, যেটা হলো বাংলায় যেটাকে ফাল্গুন মাস বলে থাকে। তো ওরকম গাছ থেকে পাতা উড়ে উড়ে পড়ে বাতাসের এতে। তো ফ্রিল্যান্সিং মার্কেটটাও এরকম ডলার উড়ে থাকে। তো আপনার যদি স্কিলটা থাকে, হাত পেতে জাস্ট নিতে হবে। তো কিভাবে নিতে হবে? চেষ্টা করে যেতে হবে, যে আমি চেষ্টা করতেছি, হচ্ছে না। অনেকে একবার দুইবার ফেইলিওর হয়েই কিন্তু এখান থেকে পিছনে সরে যায়, বাট আপনাকে লেগে থাকতে হবে। কারণ সবসময় আমাদের মনে রাখতে হবে, ফেইলিওর ইজ দ্য কি টু দ্য মেইন সাকসেস। আমি আজকে পারতেছি না তার মানে যে আমাকে দ্বারা হবে না তা না। আমি এজ এ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমার প্রোফাইল করি 2010 সালে, বাট আমি প্রথম কাজ পাই 2012 সেপ্টেম্বরে। 3 বছরের চেষ্টায় লেগে থেকে আমি প্রথম জব পাই। তারপরে কিন্তু আমার আর পিছনে ফিরে তাকাতে হয় না। হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ, স্বাগত জানাচ্ছি টেকনোলজির আজকের এপিসোডে। আজকে আমাদের মাঝে বিশেষ একজন গেস্ট উপস্থিত আছেন, আমার খুব কাছের একজন মানুষ, সুমন সাহা ভাই, যিনি বর্তমানে কাজ করছেন সফটওয়্যার অ্যান্ড কিউএস স্পেশালিস্ট হিসাবে। পাশাপাশি ওনার ফ্রিল্যান্সিং জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার পুরো কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং। তিনি প্রথম আলো থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলোতে ফিচার্ড হয়েছেন। তার স্টোরিটা সাকসেসফুল হওয়ার পেছনে অনেক স্ট্রাগলিং একটা স্টোরি, যেটা বলা যায় যে আমি বলি যে সবসময় যে আমাদের এরকম যারা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল তাদের প্রত্যেকের একটা বলার মতো স্টোরি আছে, বাট সুমন ভাইয়ের স্টোরিটা আরও বেশি স্পেশাল। সেই স্টোরিগুলো আমরা আজকে শুনবো। পাশাপাশি তিনি এখান থেকে এখন ফ্রিল্যান্স থেকে অন্টারপ্রেনার হয়েছেন, অন্টারপ্রেনারের পাশাপাশি তিনি এখন দেশের বাইরে মুভ করছেন। সো এই পুরো জিনিসটা আমরা শুনবো তার কাছ থেকে, তিনি কীভাবে এখন পর্যন্ত এই পর্যন্ত এলেন। হয়তো নতুনদের জন্য অনেক বেশি ইন্সপায়ার হবে, অনেক কিছু শেখার আছে। সো আমি অবশ্যই অনুরোধ করব সবাইকে পুরো স্টোরিটা শুনে অবশ্যই প্রিটি শিওর এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। সো সুমন ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ধন্যবাদ তৌহিদ ভাই। তো আসি করবো, অনেক দিন ধরেও সময় দেওয়া হচ্ছিল না, তো শেষমেশ চিন্তা করলাম যে আসি। এখন আমাদের টেক ইন্ডাস্ট্রি, তারপরে সব কিছু মিলেই যে আমাদের এই টেক ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে কীভাবে আরও উপরে তুলে নেওয়া যায়, সেই লক্ষ্যে আপনি হয়তো জানেন সবসময় আমি নতুনদেরকে উৎসাহ দিয়ে থাকি। আর বিশেষ করে আপনার এই যে এই ধরনের নতুনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে যে ভিডিও ব্লগিংয়ের যে সিস্টেমটা, এটাকে আমি অবশ্যই অনেক সাধুবাদ জানাই। তো নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে যারা তৌহিদ ভাইয়ের বিশেষ করে এই টেকনোলজ যে পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে যারা ফলো করেন, তারা যদি নিয়মিত সবসময় দেখেন এবং আপনারা যাদেরকে রেফার করেন, অন্তত তারা যদি এই আমব্রেলাটার মধ্যে থাকে, আমি আশা করি তারা অনেক দিক নির্দেশনা পাবে এবং নিজেই অনেক কিছু করতে পারবে। তো আবারও অনেক শুভকামনা রইল টেকনোলজির জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো করে বলেছেন। হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং যে আপনি মেনশন করলেন যে শুরু থেকে অনেক দিন ধরে আমরা একসঙ্গে কাজ করি। ইনফ্যাক্ট আমরা অনেকগুলো সেমিনার করাচ্ছি বিভিন্ন জায়গাতে, তো অনেক সঙ্গে অনেক লাইভও করা হয়েছে। আমরা অনেক কথা বলেছি ফ্রিল্যান্সিং নিয়ে। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, আপনি এখনও কাজ করে যাচ্ছেন, আমিও নিজে কাজ করছি, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রি ঘিরে আসলে অনেক ধরনের মিসইনফরমেশন, অনেক ধরনের প্রচুর বিষয়গুলো হচ্ছে। সো যেই জায়গাগুলো থেকে আমার মনে হয় আমরা যারা সফল আছি, আপনার মতো অনেক বেশি সফল একজন মানুষ যদি তার দিক নির্দেশনা, তার গাইডলাইন প্রোভাইড করে, তাহলে হয়তো নতুনদের জন্য নতুনরা অনেক বেশি উপকৃত হবে, পাশাপাশি প্রপার একটা গাইডলাইন পাবে, যেই জিনিসটা আসলে দরকার। তো শুন ভাই, প্রথমেই যে জিনিসটাতে যেতে চাই, যেটা হচ্ছে যে সেই নরসিংদী থেকে আপনার যাত্রাটা শুরু। আপনি অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, বাট এর পেছনে আসলে এই ফ্রিল্যান্স হওয়ার পেছনে আপনার অনেক বেশি একটা স্ট্রাগল আছে। তো সেই জায়গাটা যদি আমরা একটু যেতে চাই, যে সেই জায়গা থেকে একজন সফল সফটওয়্যার কিউএনএ স্পেশালিস্ট হওয়া, এরকম ছোট্ট করে যদি আমার একটা স্টোরিটা বলতেন। নরসিংদী মানে আসলে আমার বেড়ে ওঠা নরসিংদীর আলীনগর গ্রামে। তো নরসিংদীর কথা, যেহেতু আমি নরসিংদীর ছেলে, বাট আমার কৈশোরের পর কিন্তু আর নরসিংদীতে ওইভাবে আমার সময় কাটানো হয় নাই। যখন আমি মেট্রিক, যেটা হলো এসএসসি দেই, সেটা 2002 সালে, তারপর পরে কিন্তু আমি আমার নরসিংদীর বাইরে। দেখা গেল যে এখন অনেকে যদি আমাকে আক্স করে যে নরসিংদীর মানে কতটুকু ডেভেলপ বা কী হয়েছে, হয়তো আমি বলতে পারবো না, যেটা আমি ঢাকাকে কেন্দ্রিক বলতে পারবো। তো আমার
মূল ফোকাসটাই এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, আর পাশাপাশি গ্রামের কথা তো কখনোই বলা যায় না। যতটুকু পারি আমার গ্রামের মানুষ বা যারা ছোট আছে তাদেরকে সবসময় দিক নির্দেশনা আমার অভিজ্ঞতার আলোকে চেষ্টা করি আর কি। তো তারপর সেই 2002 সালের পর থেকে নরসিংদীর বাইরে, তারপর নারায়ণগঞ্জ চলে আসি আমি। সেখানে আমার ইন্টারমিডিয়েট মানে এসএসসি, তারপর কমপ্লিট করে ভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করি। তো তারপর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কম্পিউটার সায়েন্সে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো আমার লাইফের যেটা বলবো, আমি যে টার্নিং পয়েন্ট যেটা হলো, আমি থার্ড ইয়ারে থাকতে আর কি করি যে আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করা যায় কি না সেই চেষ্টায় ছিলাম। তো দেখা গেলো আমি যখন আমার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারের সেকেন্ড সেমিস্টার মানে পরীক্ষার আগে আমি একটা গভর্নমেন্ট জবের জন্য একটা মানে ইন্টার্নশিপের সুযোগ পাই। তো বেসিক্যালি ওই জিনিসটা আসলে আমার কেরিয়ারের মূল টার্নিং পয়েন্ট এটা, এবং ইনিশিয়াল স্টেজ ছিল। কারণ আমি ধন্যবাদ জানাই যারা আমাকে সুযোগ দিয়েছিলেন, বিশেষ করে এটা আমার জীবনের একটা প্রথম ধাপ ছিল। তো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, বিশেষ করে যখন এই ইন্টার্নশিপটাতে আমি সুযোগটা নেওয়ার পর আমার ফাইনাল পরীক্ষা, তারপর তাদেরকে সময় দেওয়া, সব কিছুই মিলে একটা অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল। তো আমি ধন্যবাদ জানাই যেখানে জয়েন করি তারা আমাকে সময় দিয়েছিল। তো আমি একজনের নাম এখানে মানে না বললেই নয়, যে ইমরান হাসান ভাই, যার কোম্পানি রাইট ব্রেন সলিউশন নামে একটা কোম্পানি ছিল। তো তার কোম্পানিতে আমি ইন্টার্নশিপের জন্য সুযোগ পাই প্রথমে আমার কেরিয়ারে, সেটা ছিল ওয়েব ডেভেলপার হিসেবে। তো 6 মাস ইন্টার্নশিপের সুযোগের পর ওনার এখানে আমি কাজ করার সুযোগ পাই। তারপর সেখান থেকে আমি চলে আসি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আউটসোর্স কোম্পানি, যেটা হয়তো আপনারাও নাম শুনে থাকবেন, বিশেষ করে যারা আইটিতে মানে আইটি নিয়ে যারা একটু টুকটাক নলেজ থাকে, সেটা হলো সার্ভিস ইঞ্জিন লিমিটেড। মূলত তারা ইউএস বেসড আউটসোর্সিং করে থাকে। তো সেখানে আমি সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন কিউ হিসেবে জয়েন করি। তো ওখানে 2 বছর অতিবাহিত করার পর তারপর সেখান থেকে আমি চলে আসি আর কি বাংলাদেশের ওয়ান অফ দ্য অ্যানাদার বলবো যে আরেকটি ভালো নাম করা কোম্পানি যারা আউটসোর্স করে থাকে, গ্রাফিক পিপল লিমিটেড। তো সেখানে 4 বছর আমি জব করি। তার পাশাপাশি আমি আমার ছোট্ট পরিসরে যে ফ্রিল্যান্সিংটা অনবরত চেষ্টা করে থাকতাম। তো দেখা গেল যে দুইটা মিলে আর যখন সম্ভব হচ্ছিল না, তখন আমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হয়। তো পাশাপাশি তার সাথে আরও অনেক কিছু জড়িত ছিল, আমার সংসার, পারিবারিক সব কিছুই, অন্যান্য দায়িত্ব মিলিয়ে আমি কোনো দিকেই মানে কোয়ালিটিটা হয়তো মেনটেন করা সম্ভব হচ্ছিল না, যেহেতু আজ আমি কোয়ালিটি নিয়ে কাজ করছিলাম। তো আমাকে বেছে নিতে হচ্ছিল যে কোনো, যদি কোয়ালিটিটা মেনটেন করতে হয় তোমাকে যে কোনো একটা জায়গায় ফোকাস রাখতে হবে। 2 নৌকা পাড়া দিয়ে যেমন আসলে যে আপনার যে রাইট থিম বা যে জিনিসটা চাচ্ছেন সেটাও তো হবে না। সেজন্য আমার যে লোকাল যে জবটা ছিল সেটা আমি ছাড়বো করেও 2 বছর সময় নিয়েছিলাম। কারণ কি, এখানে আরেকটা বিষয় আমরা বলি, যারা আসলে এই সিচুয়েশনগুলোতে পড়েন যে আসলে ডিসিশন নিতে অনেকের দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বা সময় লাগে। তো আলটিমেট আপনি যদি 2 দিকে মনস্থির করেন, বাট কোনো দিকে আলটিমেট আপনার গোল হবে না। আরেকটা আমাদের সমাজের অনেক কথাবার্তা থাকে, পরিবারের সাপোর্ট থাকে। আর আমি যে সময় আসলে এই জবটা ছেড়ে দেব, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা বাংলাদেশে এত জনপ্রিয় না, আমি কি করি না করি অনেকেই হয়তো বিষয়টা জানবে না, বুঝবে না। এখন যতটা আমরা ব্রডলি জানতে পারছি, তো সেই সময় অনেক চিন্তা ভাবনা করে তারপর আমি ডিসিশন নিই যে 2016 সালে আমি আমার লোকাল জবটি সম্পূর্ণভাবে ছেড়ে দিই। তারপর থেকে আমি টোটালি এই ফ্রিল্যান্সিং লাইনে আছি। বর্তমানে আমি কাজ করছি একটা ইউএস বেসড কোম্পানিতে ফুল টাইম রিমোট জব হিসেবে। পাশাপাশি আমার দেশীয় একটা স্টার্টআপ আছে ন্যানোসফট বিডি নামে, সেখানে আমার একটা ইনহাউস টিম। তো এই নিয়েই চলছে। তো সংক্ষেপে অনেক কিছুই বললাম, তারপরও আরও হয়তো ধাপে ধাপে অনেক কোশ্চেন আসবে, সেখানে আমি আমার দিকগুলো আরও একটু ইলাবোরেট করার চেষ্টা করব। ধন্যবাদ সুমন ভাই, একদম শর্টে কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য, যে এই যে জার্নি পড়াশোনা, আমি যেটা বলি পড়াশোনার পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিস থাকা দরকার। সেটা ইন্টার্নশিপ তো অবশ্যই থাকে পাশাপাশি ধরেন আপনার মতো এরকম একটা সুযোগ নিয়ে কাজ করলে, যেটা দেখা যায় যে আমি সবসময় সাজেস্ট করি যে ফ্রিল্যান্সিংয়ে আসার আগে যদি ছোটো কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হচ্ছে যে মানে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়াটা ইজি হয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রেও কাজ করেছে।
তো এই জায়গাটাতে যদি আপনি ফোকাস, যেমন ধরেন আপনি যেটা বললেন যে আপনি এখন সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ার এক্সপার্ট। সো এই সফটওয়্যার কিউএ নিয়ে যদি কেউ কাজ করতে চায়, কারণ আমি দেখি কি বাংলাদেশে এই এরিয়া নিয়ে নলেজ খুব কম মানুষের এবং খুব কম মানুষ কাজ করে, বাট আমি দেখি যে ইটস আ ভেরি অ্যাট্রাকটিভ একটা এরিয়াস। সো কেউ যদি এই সফটওয়্যার কিউএ স্পেশালিস্ট হতে চায় বা এই এরিয়াতে কাজ করতে চায়, তাহলে আপনার জায়গা থেকে তার প্রতি গাইডলাইনটাকে কী হবে? গাইডলাইনের যদি কথা বলি যে আসলে যারা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে চায় বা যারা সফটওয়্যার কিউএ বা নট ফর অনলি স্পেসিফিক দ্যাট এরিয়া, মানে যারা আইটি নিয়ে কাজ করতে চায় তাদের প্রথমে যেই দিকটা যেটা আমি মনে করি যে আসলে এই যে আইটির প্রতি তাদের একটা প্যাশনেট থাকতে হবে, একটা আগ্রহ থাকতে হবে। কারণ কি আমার যদি এগারনেস না থাকে তাহলে এখান থেকে কিন্তু আমি যদি আমি চেষ্টাও করি আমি কোনো কিছু পাবো না। যে আমার পেশন, আমার আগ্রহ, আমার ডেডিকেশন, তো এই বিষয়গুলো নিয়ে আমার জানতে হবে। যে আমার মেন কথা আমরা সংক্ষেপে যেটা বলি যে জানার ইচ্ছা, জিজ্ঞাসা, মানে আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। তো আমি যখন আসি যখন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই তখন আমার ওই টেকের প্রতি অনেক আগ্রহটা ছোটোবেলা থেকেও একটু ছিল। তারপরে আস্তে আস্তে এটা যখন আমি এই সাবজেক্টেই টোটালি ইনভলভ হয়ে যায় তখন অনেকাংশে বেড়ে যায়। তখন দেখা গেলো যে আমাদের সময় তো আর ইন্টারনেটের প্রসারতা এতটা ছিল না, ইন্টারনেটের স্পিড ছিল না, অনেক কিছুরই সীমাবদ্ধতা ছিল, যেটা বর্তমানে যারা নিউ কামার্স তাদের জন্য হয়তো ওই বিষয়গুলো নেই। তো আমি যে জিনিসগুলো ফলো করতাম, যতটুকু ইন্টারনেটের সুযোগ পেতাম সেখান থেকে শেখার চেষ্টা করতাম। আর পাশাপাশি হলো পত্রিকাগুলোতে ওই সময়কার আমাদের যে বিভিন্ন ধরনের পত্রিকায় আইটি বা প্রজন্ম নামে অনেক ধরনের আলাদা পেজ থাকতো, তো সেটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল, সেই জিনিসগুলো দেখতাম। তো এইভাবেই কিন্তু কৌতূহল তৈরি হয় বা আইটির প্রতি আমার ভালোবাসাটা জন্মে। তো এখন আমি যে জবে আসছি সেটা হলো আমার ভালো লাগা থেকে। তো নতুনদের জন্য যে আমি কথায় যে বিষয়গুলো আমি বললাম, তো আপনারা এই জিনিসগুলো যদি মানে নিজে মন থেকে ফিল করেন এবং ভালোবেসে এই জিনিসগুলোর প্রতি লেগে থাকেন, তখন দেখা গেল যে আপনি আইটির যে কোনো না যে কোনো একটা পার্টে আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন। বাট তার আগে হলো আপনাকে লেগে থাকা, যে ভালোবাসা দিয়ে জিনিসগুলো জানার চেষ্টা করা, এটাই হলো মেন যে কোনো কাজে, নট ফর অনলি আইটি। বাট এটাকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বললাম। বাট আপনি যে প্রফেশনেই যান না কেন আপনার ভালোবাসা এবং ওই বিষয়টা এখানে আপনার আত্মকেন্দ্রিক থাকতে হবে। না হলে আপনি যতই সময় দেন, যতই যা কিছু করেন, দিন শেষে আপনি আশানুরূপ ফলাফল পাবেন না। যেটা বললেন আসলে শর্টে বলতে গেলে আসলে একটা প্যাশন তৈরি করা, যে আমি এইটাতে ইন্টারেস্টেড, আমি এটাতে একটা ক্যারিয়ার বিল্ড করবো, সেটাতে লেগে থাকা এবং সেই জিনিসটাকে এনজয় করা। সো এই জায়গাটা নিয়ে যদি আরেকটু এক্সপ্লেন করতে চাই বা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অফকোর্স আপনি একদম ফ্রিল্যান্স দিয়ে শুরু, এখন রিমোট জবে আছেন। ফ্রিল্যান্সিংয়ে যদি কেউ ভালো করতে চায় তার জন্য আপনার একটা গাইডলাইন কী হবে? ফ্রিল্যান্সিংয়ে আসলে ভালো করার তো কোনো বলার তো কোনো শেষ নাই। আসলে আমাদের এই মার্কেটটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি যদি বলি যে এটা হলো বিশাল সম্ভাবনার একটা খাত আর প্রতিযোগিতামূলক খাতও। আমি যদি চিন্তা করি যে এখান থেকে আজকে আসলাম, আগামীকালকে থেকে আমি ইনকাম শুরু করব, বাট আমার দ্বারা এটা হবে না। এটা চাইলেই এরকমভাবেও না। এবং আপনার স্কিল আছে, দেখা গেল অনেকেই স্কিলফুল বাট মার্কেটে এসে জব রিসার্চ করছে তারপর পাচ্ছে না। তো আপনার স্কিলের সাথে আরেকটা জিনিস, সেটা হলো আপনার লাক জিনিসটাও থাকতে হবে। কারণ কি এখানে প্রতিযোগিতামূলক। কারণ আমি যদি ওভারঅল ফ্রিল্যান্সিং মার্কেটটার কথা চিন্তা করি যে এটা হলো $1 বিলিয়ন একটা মার্কেট, একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে দিই, আপনার স্কিলটা যদি এরকম থাকে, আমরা শীতকাল, এখন অবশ্য শীতকাল শুরু হয়ে গেছে, শীতকালে দেখবেন যে আসলে গাছপালা থেকে কি পরে পাতা ঝরে, যেটা আমরা পত্র ঝরার মাস বলে থাকি, যেটা হলো বাংলায় যেটাকে ফাল্গুন মাস বলে থাকে। তো ওরকম গাছ থেকে পাতা উড়ে পড়ে বাতাসের এতে। তো ফ্রিল্যান্সিং মার্কেটও এরকম ডলার উড়ে থাকে। তো আপনার যদি স্কিলটা থাকে, হাত পেতে জাস্ট নিতে হবে। তো কিভাবে নিতে হবে? তো এটা হলো আপনাকে চেষ্টা করে যেতে হবে, যে আমি চেষ্টা করতেছি, হচ্ছে না। অনেকে একবার দুইবার ফেইলর হয়েই কিন্তু এখান থেকে পিছনে সরে যায়, বাট এটা কিন্তু না, আপনাকে লেগে থাকতে হবে। কারণ সবসময় আমাদের মনে রাখতে হবে ফেইলার ইজ দ্য কি টু দ্য মেইন সাকসেস। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আজকে পারতেছি না তার মানে যে আমাকে দ্বারা হবে না তা না। অ্যাজ এ এক্সাম্পল আমার কথা যদি বলি, যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমার প্রোফাইল করি 2010 সালে, আমি যদি বল না করে থাকি 2010, বাট আমি প্রথম
প্রথম কাজ পাই 2012 সেপ্টেম্বরে, দ্যাটস মিন প্রায় 3 বছর। 3 বছরের চেষ্টায় লেগে থেকে আমি প্রথম জব পাই। তারপরে কিন্তু আমার আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। বাট এই 3 বছর আমাকে কি করতে হয়েছে, আমি কেন কাজ পাচ্ছি না, আমার শর্টকামিংসগুলো কোথায়, কি করলে আমি নিজেকে আরেকটু ইনভলভ করতে পারবো, কি করলে আমি এখান থেকে নিজেকে মেলে ধরতে পারবো। এই যে আমি এক্সাম্পল দিলাম যে $1 বিলিয়ন মার্কেট, সবাই এখান থেকে আর্ন করতে পারতেছে, বাট আমি কেন পারতেছি না, বাট হয়তোবা আমার কোনো ল্যাকিংস আছে। তো আমি চিন্তা করলাম যে আমাকে আরেকটু ডেভেলপ করতে হলে যে আমি বললাম যে লোকাল মার্কেটে নিজেকে এখানে কাজ করা শুরু করলাম, লোকাল মার্কেটের পাশাপাশি সময় দিলাম, এখানে কিভাবে কাজ হয় ওই জিনিসগুলোরই আমি আবার অ্যাপ্লিকেশন করার চেষ্টা করলাম যে এখান থেকে। তো আমার টোটাল লোকাল মার্কেটের যে এক্সপিরিয়েন্সটা ওটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, পাশাপাশি এটাও করলাম। তো দেখা গেল এইভাবে দিন শেষে লেগে থাকার পরেই কিন্তু আমি দিন শেষে এই যে প্রায় 3.5 বছরের চেষ্টায় প্রথম জব পাই। তো একটা জব পাওয়ার পরে যে সবাই যে আবার পরবর্তীতে কন্টিনিউয়াস জব পাবে তাও না। একটা জব পাওয়ার পরে আপনি কমপ্লিট করে দিলেন, হয়তো আপনাকে আবার বসে থাকতে হলো, আবার কিছু সময় লাগবে, বাট আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বিরতি যে সময়টা থাকবে সেটাতে আমার যে নলেজগুলো আছে সেই নলেজের যে ফোকাসগুলো, আমার যে গ্যাপ, আরেকটু ভালো করলে কিভাবে আমি আরেকটু ক্লায়েন্টের অ্যাট্রাকশন পেতে পারি, তো এই জিনিসগুলো নিয়েই কাজ করতে হবে। তো আলটিমেট সব কিছুরই মেন ফোকাস হলো আপনার ডেডিকেশন। আপনার ফোকাস থেকে যদি আপনি এখান থেকে দূরে সরে যান, আপনি আর কোনো কিছু এখান থেকে মানে কি ওই জিনিসটা মানে আপনার মন যেটা চাচ্ছে আমি সাকসেস হব, একজন ভালো ফ্রিল্যান্সার সে আর্নিং করতেছে, আমার মন ওইটা চাচ্ছে, বাট ওই পরিমাণ সময় কিন্তু আপনাকে দিতে হবে। দিন শেষে আমরা যারা মোটামুটি মার্কেট প্লেসে যারা ভালো কাজ করতেছে তাদের হয়তো সাকসেস স্টোরিটা আমরা দেখি, 1 দিন 2 দিনে হয়তো আমরা এটা ইলাবোরেট করে ফেলতে পারি, বাট তার পিছনে যে কত শত গল্প জড়িয়ে থাকে। যেমন আমি যদি বলি যে কত রাত না ঘুমিয়ে থাকতে হয়েছে, কত মানে সকালের খাবার আমাকে অনেক সময় দুপুরে না খেয়ে রাত্রে খেতে হয়েছে, কত ত্যাগ, অনেক সময় কাজ করছি, মা বাবা হয়তো ফোন দিচ্ছে, ক্লায়েন্ট মিটিংয়ে আসি, ধরতে পারছি না, বন্ধুবান্ধবদের অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম বা আড্ডাবাজি, এগুলো থেকে প্রায় 3-4 বছর নিজেকে আমি সব কিছু থেকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। যে এই জিনিসগুলো, এই যে আত্মত্যাগগুলো করতে হচ্ছে, বাট এটা কিন্তু সবাই কিন্তু পারে না। বাট আপনাকে যদি একটা জায়গায় আপনি নিজেকে মেলে ধরতে চান, নিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে ওই পরিমাণ ফোকাস থাকতে হবে। জীবনে একটা পর্যায়ে গেলে আপনি অনেক কিছুই পাবেন, অনেক কিছুই করতে পারবেন, বাট আপনার জীবনের যে সোনালি সময়টা, ওই সোনালি সময়ের যে সময়টুকু, ওটা যদি আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের পেছনে আপনি যদি ব্যয় না করেন, তাহলে অবশ্যই পরবর্তীতে ওই সময়টা চলে গেলে আপনি যত চেষ্টাই করেন, আমি বলে দিলাম, লিখে রাখেন যে আর কোনো ক্রমেই সম্ভব না। তো আমাদের কেরিয়ারের একটা টার্নিং এবং স্পেসিফিক টাইম থাকে, ওই টাইমটাই হলো আমাদের সোনালি সময়, ওই সোনালি সময়টাকেই আমাদের কাজে লাগাতে হয়। তো এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল হিসেবে দিয়ে যদি আমরা বলি, আমরা যখন এসএসসি মানে মেট্রিক পাস করার পরে যখন আমরা ইন্টারমিডিয়েটে যাই, বিশেষ করে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, ইন্টারমিডিয়েট এবং মেট্রিক দুইটার সিলেবাস কিন্তু হিউজ পার্থক্য। সবার কাছেই মনে হয় যে আমরা একটা হয়তো পুকুরে সাঁতার কাটতাম, এখন আমাদের এসে প্রায় সাগর মহাসাগরে সাঁতার কাটতে হচ্ছে, সিলেবাসের বিষয়টা। তো এই বিষয়টা তো যখনই হয়, যখন আপনি ইন্টারমিডিয়েটে আপনি নিজের সময়টাকে মিলে ধরেন, আপনাকে কিন্তু অনেক মানে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। তো কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি সময়টা কম পান। প্রথম 4 বছর আমি বলবো, 4 বছর না, প্রথম 2 থেকে 3 বছর হলো কেরিয়ারের মানে লার্নিং পিরিয়ড। এখানে যদি আপনি 9-6 করেন বা অবহেলা করেন, মানে এটা আপনাকে আলটিমেট পিছাই দেবে। বাট এইখানে আপনাকে, কারণ কি আপনার অন্য কোনো প্যারা নাই, মানে মেন প্যারা আপনি পড়াশোনা করার পরে যেই প্যারাটা নিলেন সেটা হলো যে আপনার কেরিয়ারটা কীভাবে ডেভেলপ করলেন। এই সময়টাকে আমাকে খুব সিরিয়াসলি নিতে হবে, যেটা আমি আমার এক্সাম্পল দিয়ে বললাম যে কত রাত না ঘুমিয়ে থাকতে হয়েছে, মানে সকালের খাবার রাত্রে খেতে হয়েছে, অনেক আড্ডা থেকে আমাকে দূরে রাখতে হয়েছে, অনেক গল্প যেগুলো হয়তো বলে শেষ করা যাবে না। বাট এই 4-5 বছর আমি যেই ত্যাগগুলো করেছি, তো আলটিমেট আমি বলবো অনেকেই হয়তো করতে পারবে, বাট তার পার্সেন্টেজ হয়তো খুবই কম। পারফেক্ট সোম ভাই, মানে এত সুন্দর করে বললেন, আমি নিজেই অ্যামেজড হয়ে গেলাম। বিকজ মানে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, আমার মনে হয় যারা দেখছেন, আমার মনে হয় তাদেরকে আবার একটু রিভার্স করে এই জিনিসগুলো সিরিয়াসলি শোনা এবং এইভাবে প্ল্যানগুলো করা। কারণ হচ্ছে যে যদি একটু শর্ট ডাউন করি, যে অফকোর্স সফল হতে গেলে প্রথমে লেগে থাকতে হবে, একটা ডেডিকেশন নিয়ে একটা প্রপার গাইডলাইন ওয়াইজ আগাতে হবে। যেটা প্রবলেম হয়, যেটা বললেন যে
লেগে থাকে অনেকে, বাট মনে হয় যে মানে অনেক চেষ্টা করছি, বাট ওই প্রপার ওয়েতে না আগানোর কারণে অনেকে সফল হয় না। তারপরে যে জিনিসটা হচ্ছে যে প্যাশন নিয়ে একদম একটা টাইম ফ্রেম নিয়ে লেগে থাকে। যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনি এই যে 10-15 বছর পড়াশোনা করার পরে একটা জবে অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং জগতে এসে আপনাকে একটা সার্টেন টাইম নিয়ে লেগে থাকতে হবে। আদারওয়াইজ হুট করে এসে যদি আপনি মনে করেন যে আপনি সফল হয়ে যাবেন, ব্যাপারটা আসলে এত ইজি না। শুন ভাই, আরও খুব গুরুত্বপূর্ণ যেটা বলেন যে একটা লাইফের একটা স্পেসিফিক টাইম থাকে যে এই সময়গুলোতে আপনাকে একদম ডেডিকেটেডলি আপনার ক্যারিয়ারের পেছনে স্পেন্ড করতে হবে। অনেক বন্ধুবান্ধবের আড্ডা মিস করতে হবে, প্রোগ্রাম মিস করতে পারবেন, খাওয়া দাওয়া ঠিক থাকবে না, বাট এই সময়টা যদি কাজে লাগাতে পারেন তাহলে লাইফে খুব ইজিলি সফল হওয়া যায়। যেই গোল্ডেন টাইমটা বলেন, যেই ওই সময় যেই এনার্জি এবং যেই মেধাটা আপনি খরচ করতে পারবেন, এর পরবর্তীতে এসে সেই এনার্জি বা মেধা আসলে থাকে না, যার কারণে আপনার সফল হওয়াটা খুব খুব টাফ হয়ে যায়। সো ওই গোল্ডেন টাইম যেটা সুমন ভাই বললেন যে এই টাইমটা যদি আমরা প্রপারটি ইউটিলাইজ করি, এবং আমার মনে হয় যে এই গাইডলাইনটুকু সবাইকেই দেওয়া উচিত যে পড়াশোনা শেষ করে যেই গোল্ডেন টাইমটুকু থাকে সেটাকে কিভাবে স্পেন্ড করা উচিত, কী মানে কোয়ালিটি অ্যাকোয়ার করা উচিত। আমি যদি লোকাল জবে চিন্তা করি আমাকে কীভাবে প্ল্যান করা উচিত, আমি যদি ফ্রিল্যান্সিংয়ে, যেমন আপনি যে বিষয়গুলোই বললেন, ফ্রিল্যান্সিংয়ে প্ল্যান করতে হলে এই বিষয়গুলো ফোকাস করতে হবে। আমি জানি আপনার স্টোরি ইভেন মানে যেটা আমি যদি আপনার কথা বলি, আমি পার্সোনালি যতটুকু জানি, আপনি যদি আপনার স্টোরি বলতে শুরু করেন মানুষ হয়তো অনেক মানুষ কান্নাও করে ফেলবে, সত্যি কথা যেটা। আমি জানি যে আপনি প্রচুর স্ট্রাগল করে এসছেন। সো যাই হোক, আমরা ওই বিষয়গুলোতে আর যাব না, বাট আমাদের কথা হলো যে এতটুকুই মনে রাখবেন, যারা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে আসতে ইন্টারেস্টেড বা কাজ করতে ইন্টারেস্টেড, আপনাকে অনেক বেশি ত্যাগের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে বললেন হাত পেতে ডলার নেওয়া, হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। মানুষ বলে যে মানে হাজার হাজার ডলারের গল্প, আসলে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব, কিন্তু তার জন্য যেই পরিমাণ ধৈর্য, শেখা এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে পারে, এইটুকু যদি আপনি করতে পারেন তারপরেই আসলে সম্ভব, এর আগে না। হ্যাঁ, সো সুমন ভাই অসংখ্য ধন্যবাদ যে এই যে সুন্দর করে একটা প্রপার একটা গাইডলাইন দিলেন। আমি শিওর যে আমার দর্শকটা অনেক বেশি অনুপ্রাণিত হবে। তো এর পরে সুমন ভাই সেটা হচ্ছে যে আপনি এই যে একটা স্ট্রাগল পিরিয়ড পার হয়ে সফল হলেন, এরপরে ফ্রিল্যান্স থেকে একদম রিমোট জবে, আই নো যে স্কোয়ার স্পেসের মতো কোম্পানিতে আপনি কাজ করেন, খুব বড় একটা কোম্পানি, যারা রিসেন্টলি আপনাকে স্পন্সর করেছে, আপনার দেশের বাইরে ইউরোপে মুভ করছেন। তা আমার কাছে এখানে প্রচুর কোয়েশ্চেন থাকে যে ভাই, প্রচুর সফল ফ্রিল্যান্সার যারা থাকে, ইনফ্যাক্ট আমি নতুনদেরও বলবো যে যারা এই যে ড্রিম যে আমি সফল হয়ে আসলে কোন পর্যায়ে যাওয়া সম্ভব, এই জিনিসগুলোই আমরা আসলে ডিসকাস করবো। যে সোম ভাই রিসেন্টলি ইউরোপে মুভ করেছেন, সো এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনার কাছে প্রশ্ন, যে অনেকে ক্লিয়ার না যে আসলে তারা যদি যেতে চায় বা তারা যদি দেশের বাইরে মুভ করতে চায়, তারা আসলে কি প্রসেস ফলো করতে পারে। আই নো যে আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, সো আমাদেরকে যদি, আমাদের দর্শকের দেশে যারা নতুন অবশ্যই, প্লাস পাশাপাশি যারা সফল, তারা আসলে এই জিনিসটা কিভাবে করতে পারে তাদের জায়গা থেকে, আপনি যদি আপনার মতো করে একটু গাইডলাইন দিতেন তাহলে হচ্ছে খুবই উপকৃত, মানে আমার দর্শকরা অনেক বেশি উপকৃত হতো। এই যে জিনিসটা বলেন যে আসলে রিলোকেশন প্রসেস, আর বিশেষ করে বর্তমানে আমি যদি বলি যে রিলোকেশন প্রসেসটা আসলে আমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে যারা রিমোট জব বা যারা খণ্ডকালীন জবে কাজ করছে, তাদের জন্য সবচেয়ে পারফেক্ট এবং সুইটেবল, যারা ইন্টারেস্টেড থাকে যে রিলোকেশন করার ক্ষেত্রে। কারণ অনেক কান্ট্রিগুলো এই সুবিধাটা দিচ্ছে, বিশেষ করে ইউরোপের অনেক দেশ, যেমন আমি বর্তমানে স্পেনে আছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি আরও কয়েকটা ইউরোপিয়ান দেশের নাম বলি, ইতালি, তারপরে হলো গ্রিস, তারপরে আরও আছে মাল্টা, জার্মানি, মোটামুটি অনেক দেশই এই সুযোগটা দিয়ে থাকে। আমাদের এশিয়ান যে দেশগুলো অলরেডি ডেভেলপের পথে বা ডেভেলপ করে ফেলছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারাও কিন্তু দিচ্ছে। বাট তার পিছনেই কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি রিলোকেশন করব, এখন রিলোকেশনের কথা চিন্তা করলাম বলে আমি আজকে চিন্তা করলাম কালকে আমি যেতে পারবো না, তারও কিন্তু অনেক ধরনের প্রসেস আছে। যেটা হলো আমরা যে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছিলাম যে এখানে কিভাবে সাকসেস হওয়া যায়। তো এই যে এক দেশ থেকে আরেক দেশে যাব, আমার কি ক্রাইটেরিয়া আছে, কি যোগ্যতার সাপেক্ষে আমাকে ওদের দেশে থাকতে দিবে বা রেসিডেন্সি দিবে, তার কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমরা যখনই প্ল্যান করার পর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে।
তো প্রথমে আমি বলবো যারা রিলোকেশন করতে চান যে আসলে যে প্রসেস ওই প্রসেসটা ঠিক মতো ফলো করতে হবে, যে আসলে আমরা যারা রিমোট জব করি বা খণ্ডকালীন জব করি তারা দুইভাবেই যেতে পারবেন। তো আমি যদি বলি যারা কোনো অফিসের আন্ডারে রিমোট জব করেন তাদের জন্য একটু সুবিধা হয়, কারণ এখানে যে ডকুমেন্টের যে বিষয়টা আছে অফিসিয়াল ডকুমেন্ট সেগুলো যে এম্বাসিরা খুব সহজে এগুলো অ্যাকসেপ্ট করে। দেখা গেল আমাদের যে ভিসা রিজেকশন তার রেশিওটা খুব কম থাকে। তো আমি বলবো আপনি যদি যাদের সাথে রিমোট জবে কাজ করছেন, নিয়মিত স্যালারি পাচ্ছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো, আপনার আদার্স যে ডকুমেন্টস যে পেপারস ওই সবগুলো যদি ঠিক থাকে আপনি তাহলে চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি রিলোকেশন করবেন। এবং আপনার যদি অলরেডি ইচ্ছা থাকে যে আমি রিলোকেশন করব, তাহলে আমি যে কথাগুলো বললাম ওই অনুসারে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনের সাথে যে ডকুমেন্টগুলো দিতে হয় ওগুলো রেডি করতে হবে। আমি যদি আবারও যদি শর্টে বলি, যেটা হলো আপনার যে স্যালারিটা সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট। সেখানে আপনাকে মিনিমাম 3 মাসের যে একটা ইনকাম সোর্সের যে মানে আমি বলবো যে ইনিশিয়াল যে প্রমাণ সেটা আপনাকে দিতে হবে, এবং সেটা আপনার ক্লায়েন্টের যে ইনভয়েস থেকে শুরু করে আপনার ব্যাংক স্টেটমেন্টে মিল থাকতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। আর আপনি যাদের হয়ে কাজ করছেন তাদের সাথে আপনার একটা চুক্তিপত্র লাগবে, আর চুক্তিপত্রের পাশাপাশি আপনি যে অফিসিয়াল যাদের সাথে কাজ করছেন তাদের একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে যে আসলে কি, এবং তাদের অফিসিয়াল সিল এবং সাইন সিগনেচার সহ লাগবে। আর আদারওয়াইজ বাংলাদেশি যে সাপোর্টিং যে পাবলিক ডকুমেন্টগুলো আছে, যে আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার তার প্রমাণ দিতে হবে, তার জন্য কি আমাদের সার্টিফিকেটগুলো দেখাইতে হবে, এবং সার্টিফিকেটগুলো দেখাতে হলে কি করতে হবে, আমাদের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনগুলো আছে সেখান থেকে এগুলো অ্যাটেস্টেড করতে হয়। যদি আপনার এটা একটা এডুকেশন ডকুমেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে কি আমাদের যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখান থেকে এটা অ্যাপ্রুভাল নিতে হবে, মানে অ্যাটেস্টেড করে নিতে হবে। তারপর আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আবার অ্যাটেস্টেড করতে হবে। আর যদি আমি স্পেসিফিক আমার কথা বলি স্পেনের ক্ষেত্রে, এই দুটো অ্যাটেস্টেশনের করার পরও বাংলাদেশের যে স্প্যানিশ এম্বাসি ছিল যত ধরনের যে লোকাল মানে পাবলিক যে ডকুমেন্টগুলো ছিল, বিশেষ করে আমার এডুকেশনাল সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট, তারপরে হলো আরেকটা সার্টিফিকেট ছিল ওটা হলো আমার জবের যে সার্টিফিকেট, এটা হলো আমার যে ক্লায়েন্ট ওই ক্লায়েন্ট ওদের দেশ থেকে ওটা অ্যাটেস্টেড করে আমাকে পাঠাইতে হয়েছে, যেহেতু ক্লায়েন্ট আমার বাংলাদেশের না, ওটা হলো বাইরের দেশে। তো বাইরের দেশের আসলে প্রসিডিউরটা অনেক কমপ্লেক্স, বাট আমরা যদি স্টেপ বাই স্টেপ যেতে পারি ধাপে ধাপে এবং আমার ডকুমেন্টেড সব কিছু ওরিয়েন্টেড থাকে, তাহলে আমি মনে করব যে আসলে এখানে আপনার সম্ভাবনা অনেক। বাট আমি বলবো না যে আপনি সব কিছু প্রিপেয়ার্ড বা রেডি করে আপনি জমা দিলেন ভিসা পেয়ে যাবেন, বাট ভিসা দেয়া না দেওয়াটা এটা সম্পূর্ণই নির্ভর করে এম্বাসির উপর আর আপনার অনেকটা লাখের উপর। বাট আমি ইচ্ছা পোষণ করলাম যে চাইলেই যেতে পারবো, বিষয়টা আসলে তা না। তার সাথে আপনার একটু লাক এবং আপনার মেন যে জিনিসগুলো আপনার ডকুমেন্টেড এবং প্রসিডিউরটা যদি মানে অ্যাকুরেট থাকে তবে চান্সেস অনেক হাই থাকে। তার মানে হচ্ছে যে মানে আপনি যে বিষয়গুলো বললেন যে পেপারওয়ার্কটা যেখান থেকে তারা একটা ফরওয়ার্ডিং লেটার যে তারা আসলে রেফার করে, পাশাপাশি আপনার জব আছে, স্পেশালি লাইক ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনার স্যালারি, সব কিছু মানে অ্যাকুরেট সাবমিট করলে পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। এখানে শোন ভাই একটা কোয়েশ্চেন যে কুইকলি, যে I'm not sure if there is a specific answer, but যেটা হচ্ছে যে কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে যে স্যালারি স্ট্রাকচার এরকম হলে বেটার হয়, বা ধরেন পার মান্থ এরকম একটা স্যালারি থাকলে ইজিয়ার হয়, বা এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ ফ্রিল্যান্সারদের জন্য বা যারা রিমোট জব করছে তাদের জন্য যে ডিজিটাল নোমাদ ভিসাগুলো বিভিন্ন দেশ সুযোগ দিচ্ছে, তো অবশ্যই স্যালারির একটা বাইন্ডিংস থাকে। তো স্পেনের ক্ষেত্রে আমি যদি এক্সাম্পল হিসেবে দিয়ে বলি যে মেইন অ্যাপ্লিক্যান্ট যে যাবে তার জন্য 2250 ইউরো পার মান্থ তাকে ইনকাম হিসেবে দেখাতে হয়, এবং তার উপর যদি ডিপেন্ডেন্ট যায় পার অ্যাডাল্ট তার সাথে এক্সট্রা যোগ হবে 950, এবং 12 বছরের নিচে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে দিতে হবে 450 করে। তার মানে আপনার উপর ডিপেন্ডেন্ট যারা সবাই আপনার ডিজিটাল নোমাদ ভিসার আন্ডারে যেতে পারবে। তো এরকম এক এক দেশের ইনকামের রেশিওটা ডিপেন্ড করে। বাট আমি স্পেনের উদাহরণ দিয়ে বললাম, আমি যদি এখন পর্তুগালের কথা বলি সেক্ষেত্রে আরেকটু কম, পর্তুগালে 2100 সামথিং। তারপরে মাল্টার ক্ষেত্রে দেখাতে হয় যে প্রায় গিয়ে আরেকটু বেশি, স্পেনের ক্ষেত্রে প্রায় গিয়ে 4000 ইউরোর বেশি পড়ে যায়। তো এটা ডিপেন্ড করে আর কি।
দেশ টু দেশ আর কি, ওদের তার মানে criteria ইউরোপে যদি কেউ মুভ করতে চায় আই উড সে অ্যারাউন্ড $4,000 থেকে $5,000 এন অ্যাভারেজ মান্থলি হ্যাঁ, একটা যদি salary। এখন ফ্যামিলি হিসেবে যদি কেউ family হিসেবে যেতে চায়, ফ্যামিলি হ্যাঁ। হিসেবে যেতে চায়, তো আমি মনে করব যে ইউরোপে যদি সে মুভ করতে চায় মোর দেন 4,000 ইউরো ইনকাম থাকতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল যেতে চায় তাহলে সেটা 2,500 থেকে 3,000 ইউরোর মধ্যে যদি থাকে দ্যাটস এনাফ। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে Individual। আচ্ছা একটা সার্টেন স্যালারি আমরা যেটা বললাম যে কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে, কোনো কান্ট্রিতে একটু বেশি কোনো কান্ট্রিতে একটু কম। এর পাশাপাশি কি ব্যাংক সলভেন্সি যেটা সেটার কি কোনো স্পেসিফিক অ্যামাউন্ট দেখাতে হয়, যেমন একটা হয়তো 30-40 লাখ বা 50 লাখ বা এরকম কোনো ব্যাংক স্টেটমেন্ট থাকতে হয়? আসলে ম্যান্ডেটরি না, বাট অবশ্যই ফাইন্যান্সিয়াল যে ইকোনমিক যে বিষয়টা আমার যদি ব্যাংক সলভেন্সিটা একটু জমানো থাকে আগে থেকেই, সেটা হলো কি যখন একজন ভিসা অফিসার আপনার ফাইলটা রিভিউ করবে সেটা একটা প্লাস পয়েন্ট, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি যে আপনার থাকতেই হবে। বাট ম্যান্ডেটরি হলো যে আপনার ইনকাম সোর্সটা প্রতি মাসেই আপনার স্টেটমেন্ট এবং আপনার যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন তাদের ইনভয়েস অনুসারে ম্যাচ করছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আপনার অ্যাকাউন্টে থেকে যদি দিন শেষে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি অলরেডি থাকে, এটা একটা প্লাস পয়েন্ট, বাট থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, তার মানে হচ্ছে মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনার একটা রেগুলার জব এবং সেখানে একটা রেগুলার স্যালারি, এবং যেটা হচ্ছে যে এটার একটা অ্যাপ্রুভাল। তো দ্যাটস গ্রেট। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ধরেন আপনি তো একটা কোম্পানি জব করেন, রাইট? অনেকে হচ্ছে এরকম রিমোট জব না করে দেখো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করে। তো সেখানে কি ওই প্ল্যাটফর্মের সার্টিফিকেশন দরকার, নাকি যে ক্লায়েন্টের আন্ডারে কাজ করছে তার সার্টিফিকেশন দরকার? হ্যাঁ, এখন আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করছি, আসলে মার্কেট প্লেসগুলো আমাদের কিন্তু এমপ্লয়ার না, এবং আমাদের উপর তাদের কোনো দায়বদ্ধতা নাই, কারণ এটা একটা মানে কি মধ্যস্বত্বভোগী মিডিয়া, যেটা হলো ক্লায়েন্টের উপরও তাদের কোনো কর্তৃত্বতা নাই, আমাদের উপরও কর্তৃত্বতা নাই। বাট আমরা এখান থেকে জব যে পোস্টগুলো হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা এই মার্কেট প্লেস থেকে আর্নিং করে নিচ্ছি। এই জন্যই আমরা যখন আপওয়ার্ক থেকে আর্নিং সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করি, ওখানে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা আছে যে আপওয়ার্ক আমাদের না, মানে এমপ্লয়ার না, এবং এই যে আর্নিংস এটারও কোনো গ্যারান্টি নাই, এরকম বলা থাকে, এটা রিলায়েবল থাকে না। তো এর জন্য এটা কিন্তু অ্যাম্বাসিগুলো এটা অ্যাকসেপ্ট করে না, কারণ কি এই ইনকামটা আপনার আনস্টেবল হয়ে যায়, কারণ কি ওরা ধরে নেয় যে আপনার একটা স্টেবল ইনকাম অলরেডি মান্থলি আছে। তো এটা দেখাইতে হলে আপনাকে কী করতে হবে, আপনি আপওয়ার্কে তো যে কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, আপওয়ার্ক তো আর আপনাকে কাজ দেয় না, কারণ আপওয়ার্ক মার্কেট প্লেস বা ফাইবার মার্কেট প্লেস বা আমি অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে তো ক্লায়েন্টরা এসে জব পোস্ট করে, হয়তো সেই ইন্ডিভিজুয়াল কোম্পানি অথবা বড় একটা বিগ কোম্পানিও এসে জব পোস্ট দিল, তারা ফ্রিল্যান্স করাচ্ছে। তো যাদের সাথে কাজ করছেন তাদের সাথে আপনি কথা বলে যে আসলে আমি এখন রিলোকেশন করতে চাচ্ছি, আমি এই দেশে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেব, আমার এই ক্রাইটেরিয়া, এখন তোমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে আমার এই সাপোর্টগুলো লাগবে, যে আমি ইনকাম করি বা আপনাদের সাথে যে আমি চুক্তিবদ্ধভাবে কাজ করতেছি, তো এই ডকুমেন্টগুলো আমার একটু লাগবে। এখন ক্লায়েন্টের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আপনি যদি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন, এই পেপারসগুলো আপনারা পাবেন, যেটা হলো আমি আমার স্কোয়ার ফিস থেকে পেয়েছি। তার মানে হচ্ছে একটা ভালো রিলেশন বিল্ড করা যার সঙ্গে জব করছেন এবং তাকে বুঝিয়ে বলা, তার মাধ্যমে সেই সার্টিফিকেশন, এটা আসলে খুব ইজি হয়ে যায় আপনার রিলোকেশনের ব্যাপারটা। শুনুন ভাই, আরেকটা কোয়েশ্চেন, আই নো লাইক আদার কান্ট্রিজ, যেমন থাইল্যান্ড যদিও আমার মনে হয় না এখনও বাংলাদেশিদের জন্য ওপেন, বাট আদার অনেক কান্ট্রিজ আছে যেখানে নোম্যাড ভিসাতে, বা ইউরোপে আপনি যেখানে মুভ করছেন, ইন্দোনেশিয়ার বালিও দিচ্ছে। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই যে ধরেন প্রসেস ফলো করে অনেকে ইন্সপায়ার হলো যে ঠিক আছে আমি করব, তার হয়তো ইনাফ ইনকামও আছে, তো তারপরেও একটা কোয়েশ্চেন থেকে যায় যে ওই দেশে যাওয়ার পরে, যেমন ধরেন আপনি স্পেনে আছেন, এখন স্পেনে আপনার একটা লাইফস্টাইল আছে, রাইট? একটা মিনিমাম এক্সপেন্স আছে, যে ধরেন আপনি এতদিন একা ছিলেন, এখন ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, তো এই যে আপনি যদি মনে করেন সে ফর এক্সাম্পল একাই গেল ফার্স্ট, তো একা গেলেও ইউরোপের মতো জায়গায়, স্পেনের মতো জায়গায় থাকা খাওয়া মিলিয়ে পার মান্থে অ্যাভারেজ কস্ট কেমন যায়? যেহেতু মনে করেন আমি যদি বলি ইউরোপ, এশিয়া বা অন্যান্য, আমি যদি সহজ ভাষায় বলি যে এশিয়া বা ইউরোপের সাথে যদি আপনি তুলনা বা কম্পেয়ার করেন, সেক্ষেত্রে অবশ্যই ইউরোপ একটু উন্নত, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি। তো সহজ কথায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়। তো এটা হলো, তো আপনি যদি একটু উন্নত বা সাজানো গোছানো জীবন চান, সেক্ষেত্রে আপনার কস্টিংটাও একটু সেই আনুপাতিক হারে বাড়বে। তো ইউরোপে যে
প্রধান যে বিষয়টা সেটা হলো যে হাউজিং রেন্ট। তো আমি বলবো যে আপনার যে জীবনযাত্রার ব্যয়ের অনেকটাই আপনার এই হাউজিংয়ের পেছনে যায়। আর খাবার দাবার অন্যান্য যে জিনিস সেটা আমি বলবো যে খুব যে মানে পার্থক্য তা না, বাট কিছু কিছু প্রোডাক্টে বাংলাদেশের চেয়ে অনেক দাম কম, আবার কিছু কিছু প্রোডাক্ট বাংলাদেশের চেয়ে দাম বেশি। যেমন ওদের দেশে যেটা উৎপন্ন হয় সেটার দাম অবশ্যই আমাদের দেশের চেয়ে কম, আবার ওদের দেশে যেটা উৎপাদন হয় না, ইম্পোর্ট করতে হয়, সেটার দাম অবশ্যই বেশি পড়বে। আমি যদি যেটা বলি যে স্পেনে কিন্তু মোটামুটি ভালোই ফল ফ্রুটস হয়, তো ফল ফ্রুটসের দাম মানে আমি যদি বাংলাদেশের মার্কেটের সাথে কম্পেয়ার করি প্রায় গিয়ে 30 থেকে 40% কম ফল ফ্রুটসের দাম। আবার যদি আমি বলি যেগুলো তারা ইম্পোর্ট করে যেমন চাল ডাল বা আদার্স যে জিনিসগুলো সেগুলোর দাম অনেকটা বেশি পড়ে। বাট অ্যাভারেজ কস্টিং যদি আমি খাবার দাবারের হিসাবটা আমি করি যে ইম্পোর্টেড এবং এক্সপোর্টেড এটা মিলিয়ে বাংলাদেশের মার্কেটের সাথে যে আহামরি যে খুব বেশি পার্থক্য তা কিন্তু না। দেখা গেল যে 18, 19, 20 এর মধ্যে, বাট কোনো ক্রমে এর চেয়ে বেশি হবে না। আমি এটা কোন সেন্সে বললাম, এই যে কোনো প্রোডাক্টের দাম কম কোনো প্রোডাক্টের দাম বেশি সেই হিসেবে। তো মেন যে ফ্যাক্টরটা সেটা হলো হাউজিং রেন্ট। কারণ সেখানে যদি স্পেসিফিক একটা নাম্বার দিতেন, যেমন ধরেন এক রুমের একটা অ্যাপার্টমেন্ট, রাইট, 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, আর মাসে গ্রোসারিস একটা কস্ট, সব কিছু মিলিয়ে এটা কি 1000 ইউরো নাকি 1500 ইউরো, কত খরচ হয়? সেটা আমি যদি ইউরোপ মার্কেটের কথা আমি বলি যে এখন ইউরোপের যে মোস্ট হাইলি ডেভেলপমেন্ট যে দেশগুলো সেটা আমি যদি বলি নরওয়ে, সুইজারল্যান্ড বা লুক্সেমবার্গ, এই দেশগুলোর কথা বলি, সেটা হলো ডিফারেন্ট কেস। কারণ সেগুলো ইউরোপের ওয়ান অফ দ্য টপ কান্ট্রি। তো সেখানে আপনার জীবনযাত্রার মান আরও বেশি হবে, হাউজিং রেন্টটাও অনেক বেশি। তো বাট আমি যদি জার্মানি, তারপরে হলো ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইটালি এসব দেশের কথা বলি, প্রায় সিমিলারিটি, মানে হয়তো 9-10 টাকা এরকম, এর বেশি হবে না। তো একজন যারা থাকতে চায় সিঙ্গেল হিসেবে ইন্ডিভিজুয়াল, তো আমি মনে করি 6 থেকে 700 ইউরো ইজ এনাফ। কারণ আপনি যদি এখানে এক রুমের একটা সিঙ্গেল স্টুডিও রুম অ্যাপার্টমেন্ট নেন, মানে স্টুডিও রুম বলতে আমি বোঝাচ্ছি আপনাকে একটা থাকার রুম দেওয়া হবে, সেখানে আপনার জন্য কিচেন থাকবে, ওয়াশরুম থাকবে, সব কিছুই থাকবে, এটা হলো স্টুডিও রুম। আর আরও হলো যেটা হলো শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, বাট একটা অ্যাপার্টমেন্টে 3 থেকে 4টা রুম আছে, আপনার জন্য পার্সোনাল রুম থাকবে, বাট আদার্স যে জিনিসগুলো কিচেন, ওয়াশরুম এবং কমনিরা সেগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে। আর স্টুডিও রুমে আপনার এই জিনিসগুলো করতে হবে না। অফকোর্স স্টুডিও রুমের রেন্ট একটু বেশি হয়, এবং স্টুডিও রুমের রেন্ট পড়ে যাবে, আমি যদি স্পেনের কথাই বলি সেক্ষেত্রে আপনার 450 থেকে 500 ইউরো পড়বে পার মান্থ রেন্টটা। আর আপনি যদি শেয়ারে নেন সেটা পড়বে, যদি আপনি সিটি এরিয়াতে থাকেন সেক্ষেত্রে আপনি 300 থেকে 350 বা ম্যাক্সিমাম 400 ইউরো পড়বে পার মান্থ। বাট আপনি যদি সিটি শহর থেকে দূরে থাকেন সেক্ষেত্রে আপনার আরও কমে যাবে, আপনি 2 থেকে 250 ইউরোর মধ্যেই পেয়ে যাবেন, মানে সিটি শহর থেকে 10-15 কিলোমিটার একটু দূরে থাকলেই। তো দেখা গেল যে আপনার হাউজিংটা গেল, যদি সিটি শহর থেকে 10 কিলোমিটার দূরে থাকেন, এখানে $200 থেকে $300 গেল। আর একজন মানুষের, আমি তো থেকেছি ইন্ডিভিজুয়ালি প্রথম, আপনি যত ভালোভাবেই খান না কেন, মানে খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের যে হিসাবটা আমি বললাম, এভারেজে 120 থেকে 150 ইউরোর মধ্যে হয়ে যায়। আর তাহলে এখানে কত হয়ে গেল, মানে আমি ধরলাম হাউজিং রেন্টটা আপনি যদি, মানে সবাই তো স্টুডিও রুমে থাকে না, শেয়ার্ড অ্যাপার্টমেন্টে অনেকে থাকে, মানে যারা সিঙ্গেল হিসেবে থাকতে চায়, তো এখানে 300 ইউরো গেল আর 150 ইউরো, তো কত 500 মধ্যে বললাম যে 500। আর যদি আপনার অন্যান্য যাতায়াত খরচ আছে, আপনার যে ইউটিলিটি কস্ট, জিম বা আপনার যে অন্যান্য দৈনন্দিন জীবনে যে টুকটাক খরচগুলো আছে, সব মিলে ম্যাক্সিমাম মানে আপনি 700 ইউরোর মধ্যে খুব ভালোভাবে চলতে পারবে। which is like, আমি যদি বলি ঢাকা শহরে যদি একটা অ্যাপার্টমেন্টে থাকা যায় তাহলে হচ্ছে, আমি যদি বাংলাদেশের কথাই বলি, আপনি যদি গুলশান বনানীতে যদি থাকতে চান তাহলে অবশ্যই আপনার এখানে একজন ইন্ডিভিজুয়াল 50 থেকে 60 হাজার টাকার কমে আপনি থাকতে পারবেন না, বরঞ্চ আর একটু বেশি হতে পারে। বাট এটা আমি বললাম আর কি, মানে আনুমানিক এমন খরচ হতে পারে বাংলাদেশের গুলশান বনানী যেগুলো ডেভেলপমেন্ট এরিয়া। তো বিদেশের যে সিটি শহরগুলো আছে বিশেষ করে ইউরোপের, তো আমি মনে করি যে গুলশান বনানী এদের চেয়েও কিন্তু লাক্সারিয়াস। তো সেই হিসেবে খরচটা অবশ্যই কি আমাদের রিজনেবল যদি কম্পেয়ার করি লাইফস্টাইলটা। সেটাই, স্পেশালি লাইক আরও মানে আমরা যেই জন্য যাই, বেটার লাইফস্টাইল, রাইট, বেটার এনভায়রনমেন্ট, বেটার ফুড,
সো সব কিছু মিলিয়ে দেখা যায় যে কেউ যদি যেটাই হোক সে নোম্যাড ভিসায় গিয়ে যদি ইন্ডিভিজুয়ালি থাকতে চায় অ্যান্ড অ্যাভারেজ €700 মধ্যে এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এই যে নোমাদ ভিসা বা জব স্পন্সর ভিসা বা অন্যান্য যে গোল্ডেন ভিসা মানে ইনভেস্টমেন্ট ভিসা, এই ভিসার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। প্রত্যেকটা ভিসার হয়তো ধরন আলাদা, বাট ভিসা অ্যাপ্রুভালের পরে যে সুযোগ সুবিধাগুলো সবার সেম, সবাই কার্ড পাচ্ছে। এই কার্ডের এগনেস্টে যে ইনভেস্টমেন্ট করে গেছে, আমি হয়তো জব স্পন্সরশিপে গেছি, তারপরের যে সুবিধাগুলো কোনো পার্থক্য নেই, সবার জন্য সেম। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি ইন্ডিভিজুয়ালি গেলাম, সেটেল হলাম, এরপরে আমি আমার ফ্যামিলি নিতে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে আপনার প্রসিডিউরটা কি? সেক্ষেত্রে হলো যে আপনার যে ডিপেন্ডেন্সির যে ভিসা আছে, কারণ কি আপনার উপর যারা ডিপেন্ডেন্ট সবাই যেতে পারবে। ডিপেন্ডেন্ট বলতে যে আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা, আপনার মা বাবা, বাট আপনার ভাই বোন চাইলে যেতে পারবে না, কারণ তারা আপনার উপর ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট তখন যখন দেখা গেলো আপনার কোনো ভাই বোন আপনার দায়িত্বে আছে, তারা 12 বছরের নিচে, তখন যেতে পারবে। বাট তারা যদি অ্যাডাল্ট হয়ে যায়, তারা আপনার ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট বলতে আপনার বাচ্চা কাচ্চা, আপনার ওয়াইফ এবং আপনার বাবা মা, তো তাদেরকে আপনি নিতে পারবেন। এবং বাংলাদেশে যদি অ্যাম্বাসি থাকে, সেই অ্যাম্বাসির থ্রুতে ডিপেন্ডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে হবে। সেটা একটু লং টাইম, প্রায় 3 মাস থেকে 6 মাস বা অনেকাংশে আরেকটু বেশি সময় লাগে। তার আগে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ধাপে ধাপে যে নোমাদ ভিসা বা যে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশনে আপনি যেমন কালেক্ট করে দিলেন, ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে ফ্যামিলির যে ডকুমেন্ট, পাশাপাশি আপনার যে ডকুমেন্ট, এটা একসাথে সাবমিট করতে হয়। তারপর রেজাল্টের জন্য আপনাকে ওয়েট করতে হয়। বাট দিন শেষে আপনি একটা দেশে অলরেডি পারমিট পাইছেন, তারপরে আপনার ফ্যামিলি অটোমেটিকলি সেখানে যাবে। বিষয়টা হলো যে কান টানলে মাথা আসে অটোমেটিকলি। যেহেতু আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, রেসিডেন্সি আপনার সব কিছু ওখানে ঠিকঠাকভাবে যাচ্ছে, তার মানে আপনার উপর যারা ডিপেন্ডেন্ট তারা অবশ্যই যেতে পারবে। বুঝতে পারছি। এরপরে যদি আমি ধরেন ইউরোপে গেলাম, হ্যাঁ, নোম্যাড ভিসা গেলাম, ফ্যামিলি গেল, এরপরে যদি আমি ওখানে সেটেল হতে চাই, যে ঠিক আছে আমি এখানে একটা সেটেল হতে চাই বা সামনে পিআরের জন্য অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে প্রসেসটা কি? সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আপনি যে ভিসার ধরনে গেলেন এবং আপনি যেই জিনিসগুলো দিয়ে ভিসাটা পেলেন, যেটা প্রথমে শুরুতে বললাম, যে স্যালারিটা, স্ট্রাকচারটা, এবং যে দেশে যাবেন এই দেশের যে গভর্নমেন্টের দিক থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যেগুলো আছে, সেগুলো খুব স্ট্রিক্টলি মানতে হবে। যখন আপনাকে ইনিশিয়াল যে অ্যাপ্রুভালটা দেয়, সেটা হয়তো 1 বছর, 3 বছর, 2 বছর এরকম একটা সময়ের জন্য দেয়। তারপর আপনাকে আবার পুনরায় রিনিউয়াল করতে হয়। তো রিনিউয়াল করতে হলে ম্যাক্সিমাম দেশগুলোতে 5 বছর যখন যায়, আপনি সব কিছু ঠিকঠাক মতো করলেন, তখন কিন্তু আপনি মানে টিআরপি পরে আসে হলো পিআর, মানে পার্মানেন্ট রেসিডেন্সি। হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সি আপনি 5 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার সব কিছু শুরু থেকে এই যে 5 বছর কাটলো, যখন ইভ্যালুয়েশনটা আপনার ঠিক থাকে। এখন দেখা গেল আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে আপনি স্যালারি সব কিছুই পাচ্ছেন, বাট গভর্নমেন্টকে ট্যাক্স দেখাইলেন না, বা আপনার আর্নিং সোর্সটা ঠিক মতো গভর্নমেন্টকে শো করলেন না, কিছু হাইড করলেন। বাট ইউরোপটা হলো এরকম যে আপনি চাইলেই কোনো কিছু হাইড করতে পারবেন না। যদি হাইড করেন, সেটা দিন শেষে আপনাকে এই যে পরবর্তী ধাপে যখন আপনি আবার অ্যাপ্লাই করবেন, সেটাকে আপনাকে আটকে দিবে এবং আপনার এটা রিনিউয়াল করবো না। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে। তো 5 বছরের জন্য যখন আপনি পিআর পাবেন, তারপরে আপনি যদি 5 বছরের পর মানে আরও সময় থাকে, যেটা হলো কোনো দেশ আপনাকে 5 বছরেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে দেয়, আবার কোনো কোনো দেশ সেটা 10 বছর। যেমন স্পেনের কথা যদি বলি, তাহলে 10 বছরের পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি মনে করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অর ম্যান্ডেটরি, কারণ আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যান, তখন আপনি চাইলে স্পেন বা ইউরোপের যে ইউরোপিয়ানভুক্ত যে দেশগুলো আছে, চাইলে অন্য দেশেও থাকতে পারবেন। বাট আমার সাজেশন হলো, যেহেতু একটা দেশে আপনি লং টাইম অলরেডি কাটিয়ে ফেলছেন, এখানে আপনার পরিবেশগত দিক, ভাষাগত দিক, আপনি এই সবগুলোই কিন্তু রপ্ত করে ফেলবেন এই সময়ের মধ্যে। তখন যদি আবার আপনি অন্য দেশে যাওয়ার প্ল্যান করেন, তখন আপনাকে এই ভাষা এবং তাদের যে কালচার, এই জিনিসগুলো আবার নতুন করে শিখতে হবে। তো আমার সাজেশন থাকবে যে আপনারা যেই দেশে গেলেন, এই দেশেই সেটেল হয়ে গেলেন, অন্য দেশে আর মুভ করার প্ল্যানটা মানে আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানিয়ে নেওয়াটা, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য একটু টাফ হয়ে যায়। বুঝতে পারছি, হ্যাঁ, অবশ্যই। আর ওই দেশে যেহেতু ল্যাঙ্গুয়েজগুলো অনেক টাফ, যেহেতু ইংলিশ খুব একটা ফলো করে না, সো রিলোকেট করে সেখানে সেটেল হওয়াটা একটু কমপ্লেক্স। তো যাই হোক, আমরা পুরো প্রসেসটা সম্পর্কে জানলাম শুন ভাই। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা ভালো ইনকাম করে, বাট
ইনাফ ইনফরমেশন পায় না বা রিলায়েবল ইনফরমেশন পায় না। আপনি যেহেতু অন হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, আপনি অলরেডি রিসেন্টলি রিলোকেট করেছেন এবং ফ্যামিলিও নিয়ে যাচ্ছেন সামনে। সো আমার মনে হয় যে ইন কেস মানে কারো যদি ইচ্ছে থাকে তাহলে এই ইনফরমেশনগুলো তার অনেক বেশি হেল্প করবে। এর পাশাপাশি আরও কোনো দেশ আছে যেখানে আসলে মানে আপনি সাজেস্ট করেন রিলোকেট করা ট্রাই করার জন্য, যেমন ধরেন মালয়েশিয়া বা? এখন অনেকেরই তো আমি বললাম যে এই দেশ ভালো এটা না, বাট অনেকেরই তো ইচ্ছা থাকে কোন দেশ ভালো। তো আমি সাজেস্ট করব যে আপনার হয়তো এই দেশটা ভালো লাগছে, তো আপনি আগে প্রথমে ঘুরে দেখে আসেন, আপনি ট্যুরিস্ট ভিসায় যান, ট্রাভেল করে দেখে আসেন ওদের কালচার, ওদের পরিবেশ আপনার কেমন লাগে, ভালো লাগে। বাট আমি হুট করে ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে আমি এই দেশে যাব, গিয়ে দেখা গেল যে আপনার ভালো নাও লাগতে পারে। তো ঘুরে ফিরে তো যদি ইউরোপের কথা চিন্তা করেন এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তো অবশ্যই আপনার ভালো লাগবে। সেটা যে আমি ইউরোপে 5 মাস ছিলাম, এখন আবার যাব, যেহেতু আমি 3 মাসের ছুটিতে আছি, রিসেন্টলি আবার যাব। তো আমি যেটা ফিল করছি সেটা হলো যে পরিবার, তো এখানে আপনার সাথে যদি আবার পরিবার গিয়ে জয়েন করে তাহলে আপনার আর হয়তো যে খারাপ লাগা, যে পিছু টান, ওই জিনিসটা আর থাকবে না। আপনি এখানে মানে সব কিছু স্ট্রাকচারাল ওয়েতে পাচ্ছেন, বিনোদনের জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলা, সব কিছুই কিন্তু আপনার হাতের নাগালে, যেটা চাইলেই কিন্তু আমরা হয়তো আমাদের বাংলাদেশের যে সিটি শহরগুলো আছে, মানে আমরা মানে অনেকটা কল্পনার মতো হয়ে যায় এই ফ্যাসিলিটিগুলো যদি আমি কম্পেয়ার করি যে অন্য উন্নত দেশগুলোর সাথে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। পারফেক্ট। তো শোন ভাই, অসংখ্য ধন্যবাদ যে মানে পুরো জিনিসটা খুলে বলা। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আজকের আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবে অনেকেই। যেমন ধরেন ফার্স্ট অফ অল কীভাবে ফ্রিল্যান্স জার্নি শুরু করবে এবং তাদের আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া উচিত, এবং ফ্রিল্যান্স শেষ করে যে এই যে একটা ভালো একটা লাইফস্টাইল তৈরি করা যায়। আমি যেই জিনিসগুলো সবসময় বলি, ইনফ্যাক্ট আমি সবসময় কথা বলি, বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করি যে ফ্রিল্যান্স ইজ আ ভেরি গ্রেট লাইফস্টাইল, রাইট? ইটস কারণ আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের দেশে যে ফ্রিল্যান্স নিয়ে আমাদের ব্র্যান্ডিংটা খুব বাজে। মানে আমরা কেন জানি ফ্রিল্যান্সটাকে অনেক খুব চিপ করে ফেলেছি, স্ক্যামি করে ফেলেছি। বাট যারা ফ্রিল্যান্সিংয়ে সফল বা ফ্রিল্যান্স নিয়ে জানে বোঝে, তারা জানে যে ইটস এ ভেরি গুড ইন্ডাস্ট্রি, ভেরি গুড এরিয়া টু ওয়ার্ক অ্যান্ড হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল লাইফ। You can make good money, you can travel, you will have a lot more flexibility, you will have a lot more time on your hand, কারণ ট্রেডিশনাল কোনো অফিস মেনটেন করতে হচ্ছে না। সো যার কারণে আমি সবসময় বলি, ইনফ্যাক্ট আপনার একটা লাইফস্টাইল আছে, আপনি সবসময় শেয়ার করেন আপনার ফেসবুক পেজে অনেক কিছুই। সো এই যে জিনিসগুলো আমি মনে করি যে এই যে প্রপার ব্র্যান্ডিং যেই জিনিসটা দরকার বাংলাদেশে, সেই জিনিসটা নাই। সো আমার মনে হয় যে আপনার মতো মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আচ্ছা শুন ভাই, অ্যাগেন যেটা বললাম যে আসলে প্রপার একটা লাইফস্টাইল আপনি সাজেস্ট করলেন, যে ফ্রিল্যান্সার হওয়া, ফ্রিল্যান্সার সফল হওয়ার পরে আসলে কোথায় যাওয়া সম্ভব, কীভাবে লাইফস্টাইলটাকে আরও বেটার করা সম্ভব। এর পাশাপাশি আমি আবার বলবো যে একটু গোয়িং ব্যাক টু বেসিক্স, যে আপনার জায়গা থেকে আপনি যদি সাজেস্ট করেন যে, যেমন ধরেন আমাদের দেশে আমি যেটা বললাম যে আমার প্রপার ব্র্যান্ডিং নাই, সো নতুন যারা প্রচুর মিসগাইডেড হয়, সো তাদের ক্ষেত্রে আপনার স্পেসিফিক যদি কোনো গাইডলাইন বা ইনস্ট্রাকশন থাকতো, আউটসাইড ইনস্ট্রাকশন, সো আপনার এই যেহেতু আপনার জায়গা থেকে আপনি অনেক কিছু জানেন, বোঝেন, তো আপনি কীভাবে বলবেন যে নতুনরা আসলেই কীভাবে অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা বাড়ে যদি এই জিনিসগুলো ফলো করে, এবং এই জিনিসগুলো স্পেসিফিকলি কিছু জিনিস আছে যেগুলো অ্যাভয়েড করে, আমি আউটসাইড যারা নতুন আসতে চায় মার্কেট প্লেসে, তো তাদের প্রতি আমার মানে সাজেশন যেটা থাকবে, বিশেষ করে এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তখন কি দেখা যায় মানে ইন্টারেস্টেড কারা হয় এই ফিল্ডগুলোতে, দেখা গেলো যে যারা হয়তো ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে, অথবা ভার্সিটি লেভেলে পড়াশোনা করছে, অথবা সম্প্রতি গ্র্যাজুয়েটেড করে ফেলছে, বাট হয়তো বা জব পাচ্ছে না বা জবের জন্য সার্চ করছে। তখন তারা দেখে হয়তো যে ফ্রিল্যান্সিং একটা অপরচুনিটি, বাট ফ্রিল্যান্সিং আসলে অপরচুনিটি আমি বলবো, বাট অনেকের মনেই কিন্তু ভ্রান্ত ধারণা যে আমি ফ্রিল্যান্সিং একটা অ্যাকাউন্ট করলাম, এখানে গিয়ে কালকে থেকে হয়তো আমি কাজ শুরু করতে পারবো। বাট তা না, আমরা ভার্সিটিতে পড়াশোনা করে কি করি, একটা সার্টিফিকেট নেই, নেওয়ার পরে তারপরে কি আমরা আমাদের লোকাল মার্কেটে যখন আমরা কাজের জন্য ইন্টারভিউ দেই, যখন জবে অ্যাপ্লাই করি, তারা কিন্তু আমরা জানতে চাই যে আসলে আমাদের কি এক্সপিরিয়েন্স আছে। বা যারা ফ্রেশার বা যাদের ইন্টার্নশিপের সুযোগ দেয়, তারা মনে করে যে সে হয়তো কিছুই জানে না, তাকে আমরা হাতে কলমে শিখিয়ে নিব। বাট ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পেতে হলে অবশ্যই
মানে প্রথম ধাপই হলো এখানে আপনি অলরেডি স্কিলড, আপনার যে জিনিসগুলো মেনটেন করা উচিত, যেটা হয়তো আমরা সবাই জানি, হয়তো তৈরি আরও এপিসোড করেছে এই বিষয়ে, বেসিক ধারণা দিয়েছে। তারপরও আমি যদি আবার এখানে একটু রিপিট করি, সেটা হলো যে আমরা অবশ্যই এখানে আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাজ করি, আমাদের ভাষাগত একটা পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে আমাদের ইংরেজিদের উপর ফোকাস দিতে হবে। তো আমার যদি ইংলিশ লেভেল ভালো থাকে, আমি যদি ক্লায়েন্ট কমিউনিকেশন ঠিকমতো করতে পারি, তো আমার ওয়ান অফ দ্য মেইন পার্ট এটা চলে গেল। তারপর যেটা আসে যে আমি কিভাবে এখানে কাজ করব, আমার মধ্যে কি কোয়ালিটি আছে বা আমার মধ্যে কি স্কিল আছে যেটা বেচে সেখান থেকে আমি আর্ন করব। তো কাজ জিনিসটা এমন যে আসলে এটা কিন্তু আমার কাজ না, আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা কিন্তু অনেকেরই কাজ। কারণ কি, আমি সবসময় মনে করি যে আমি যে কাজটা করি এটা অন্যজনের জন্য কাজ, এবং আরেকজনকে যে সেবা দিচ্ছি এটা অবশ্যই একজন আরেকজনের সাথে পরিপূরক। তো এই জিনিসটা এখন আমি ইচ্ছা পোষণ করলাম, নতুনরা বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছে তারা হয়তো এই বিষয়টা অ্যাওয়ার্ডেড থাকে না। যেমন আপনিও হয়তো অসংখ্য অনেকের কাছ থেকে ফোন কল পান বা ডিরেক্ট পান যে বাবা আমার ছেলেটা হয়তো পড়াশোনা শেষ করেছে, বাট পাশাপাশি সে এখন একটা কিছু করতে চাচ্ছে, দেখো একটু চেষ্টা করে কিছু হয় কিনা। বাট এই যে ইচ্ছা পোষণ করলাম, এই ইচ্ছা পোষণ মানেই সেটা না। এই যে আমরা শুরুর দিকে যে কথাগুলো বললাম যে অনেক স্ট্রাগল পেরিয়ে, অনেক স্কিল নিয়ে তারপরে কিন্তু এখানে আসতে হয়। $1 বিলিয়ন মার্কেট, এখান থেকে আমাকে আর্নিং করতে হলে আমাকে সেভাবেই কিন্তু তুলে ধরতে হবে। এই যে আমি প্রথম বললাম প্রায় 3.5 বছরের চেষ্টায় প্রথম কাজ পাই। কেন পাই? অবশ্যই আমার মধ্যে ল্যাকিং ছিল, আমার নিজেকে প্রিপারেশন তৈরি করতে হচ্ছে। তো এই জিনিসগুলোই কিন্তু আমাকে টিউন আপ করে আসতে হবে। বাট আমাদের দেশের প্রথম যে জিনিসগুলো সেটাই হলো এই যে টিউন আপগুলো থাকে না। আর এই যে বললেন যে স্ক্যাম হচ্ছে, অনেকে এই যে বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউটগুলো এই যে দুর্বলতাগুলো, মানে এই সুযোগগুলোকে তারা কাজে লাগায়। তখন দেখা গেল যে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি, সবাই কিন্তু এরকম না, বাট কিছু কিছু ইনস্টিটিউট আছে অবশ্যই ভালো। এখন সবাই তো আর সমান না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সবার মেন্টালিটিও কিন্তু সমান না। তো এই জন্য আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, সবাই যদি ভালো থাকতো তাহলে কোনো দেশে, বা আমরা যদি বাংলাদেশের কথাই বলি, এত ক্রাইসিস বা এত কিছু থাকতো না। তো আমাদের ক্রাইসিসের মেন সমস্যায় মানে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকে, তো এইরকম। তো এই সুযোগগুলোই কিন্তু অনেকে নেয় এবং আমরা স্ক্যাম হওয়ার চেষ্টা করি। তো আমি যেই জিনিসগুলো বললাম কথায় কথায়, আমার মধ্যে কোন জিনিসগুলো ফোকাস করলে আমি এইখানে এসে নিজেকে মেলে ধরতে পারবো, কোন জিনিসগুলো আমার দরকার, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা আমি যখন আউটসোর্সিংয়ে নিজেকে মেলে ধরবো। তো এগুলো যদি আমি আমার পড়াশোনা থাকা অবস্থায়, বিশেষ করে যারা ভার্সিটির লেভেলে আছে, তারা যদি পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা সময় পাওয়া যায়, এই সময়গুলোতে যদি এই বিষয়গুলো রপ্ত করে ফেলতে পারে এবং একটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারে, তখন সে যদি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে একটু লেগে থেকে, বিশেষ করে অ্যাটেন্টিভলি ট্রাই করে, আমি মনে করি যে তার খুব বেশি সময় লাগবে না। কারণ গ্রাম বাংলায় আমরা একটা কথা বলি যে বাচ্চিটালে কাকের অভাব হয় না। তো আপনার যদি স্কিল থাকে, মানে আপনার আর্নিং সোর্সেরও অভাব হবে না। সো দ্যাটস ইট। সো এই পয়েন্টটা হলো ইম্পর্টেন্ট, আপনার মধ্যে স্কিল থাকতে হবে। আমি ইচ্ছা পোষণ করলাম যে আজকে এই ফ্রিল্যান্সিং মার্কেটটা ভালো, অনেকেই ভালো করছে, আমি কালই একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে লেগে পড়লাম, বিষয়টা এমন না। তার কিন্তু অনেক সময় লাগবে, অনেক। আপনি সময় দেন, এই যে আমি ভার্সিটির লেভেলের যে সময়টা বললাম, 3-4 বছর আপনি সময় পাচ্ছেন, বা আপনি ভার্সিটি লেভেল শেষ করে ফেললেন, তারপরে আপনি 6 মাস, 1 বছর বা 2 বছর আপনি সময় নেন। আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে সময়টা দেয়, হয়তো অনেকের ক্ষেত্রে পসিবল হয় না, বাট অনেক ফ্যামিলি সময় দেয়। অনেকে আবার কি করে যে ছোটোখাটো কিছু আর্নিং সোর্স, অনেকে টিউশনি করে তার খরচ মিটিয়ে আপনি কিন্তু সময় পাচ্ছেন। বাট আপনাকে ভালো কিছু করতে হলে পরিশ্রমের বিকল্প নাই, দুনিয়াতে কোনো কিছুই সহজ না। এবং আর্নিংটা যারা আর্নিং করে, হয়তো একটা সময় যখন সে মোটামুটি এখান থেকে সাকসেস পেয়ে যায়, তখন সেও যখন তার বর্তমান জিনিসটা দেখে মনে করে হয়তো ইজি, বাট সে যদি তার লুক ব্যাক পিছনের দিকে যায়, বাট জিনিসটা কিন্তু আমি যখন আমার চিন্তা করি যে বর্তমান নিয়তে হয়তো বা এখন ইজি, বাট আমি এটার মধ্যে একটা কি হয়ে গেছি, শৃঙ্খলার মধ্যে চলে আসছি, বা আমি একই ধরনের কাজ বা আমার যে এক্সপার্টিস, আমার যে নলেজ গ্যাপ, ওগুলো হয়তো আমাকে কাভার করে নিতে হচ্ছে। বাট শুরুর দিকে যদি আমি আবার চিন্তা করি, বাট এত কিন্তু সোজা ছিল না যে 3 বছরের চেষ্টায় কাজ পেয়েছি। তো এই জিনিসগুলো আসলে সবার মধ্যে থাকে না, অনেকে ফেইলিওর হয়ে যায় যে চেষ্টা করে না, তো পাচ্ছি না, কাজ করব না,
বাট এই যে লেগে থাকা, এই লেগে থাকাটা সবার পক্ষে সম্ভব না, এবং চাইলেও ওটা পসিবল না। কারণ কি, সবাই যদি লেগে থেকে সাকসেস হইতো তাহলে সবাই সাকসেস হতো, সাকসেসফুল হয়ে যেত। তো আপনি হয়তো ফ্রিল্যান্সিং মার্কেটে যারা লেগে থাকার মতো লেগে থাকতে পারবে তারাই সাকসেস হবে। বাট আপনি যদি এখানে সাকসেস হতে না পারেন, যে একবার, দুইবার, তিনবার, চারবার বা 5 বার আপনি ফেইলার হন, তো অনেকে তো দেয় না, 10 বার ফেইল হইলেও কেউ হয়তো সময় দেয় যে না আমি এটা শেষ দেখে ছাড়বো। তো এই ডেডিকেশনটাই রাখতে হবে যে আপনি এখান থেকে যদি কিছু পেতে চান, আসলে ইচ্ছা পোষণ করেন আমি এখান থেকে নিব, তো আপনাকে বারবার ফেল হওয়ার পরও চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপর যদি মনে করেন যে না আমি অন্য ইয়েতে দেখি, অন্য ইয়েতে গেলেও যদি আপনি যে এখানে সাকসেস হয়ে যাবেন তা না, এখানেও আপনি ব্যর্থতা আসতে পারে। আবার আপনি লাকিলি 1-2বারের চেষ্টায় বা প্রথমবারও আপনি সাকসেস হতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ লাক। বাট দুনিয়াতে আমি বলবো কোনো কিছুই ইজি না, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার ব্রেন দিয়ে মাথা খাটাতে হবে। আর জন্মগতভাবে আমরা সবাই কিন্তু আমাদের ব্রেনের পার্থক্য কিন্তু খুব বেশি না, কেউ হয়তো একটু ইউটিলাইজ কম করি, কেউ একটু বেশি করি, পার্থক্যটাই হলো এখানে। পারফেক্ট, থ্যাংক ইউ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে বললেন। আমার মনে হয় যে যেটা এগেন আপনারা যারা এখনও শুনছেন ধন্যবাদ এই পর্যন্ত, কারণ আপনাকে প্রথমে যেটা করতে হবে যে কোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে এবং প্রপার একটা প্ল্যান করতে হবে। সেটা হতে পারে ইউনিভার্সিটির পাশাপাশি, যে ঠিক আছে আমি এই যে আজকে পডকাস্টটা শুনলাম, যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন তারা এখন থেকেই প্রপার একটা প্ল্যান করবেন যে ঠিক আছে আমি এই যে নেক্সট 1-2 বছর 3 বছর হোয়াট এভার ইউ হ্যাভ অন ইউর হ্যান্ড, যে আমি এই সময়টাকে প্রপারলি কাজে লাগাবো, একটা নির্দিষ্ট স্কিল শিখবো। আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়েন, অলরেডি আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন, এই সাবজেক্টের উপর বেস করে আপনি কীভাবে আগাবেন এবং এখান থেকে ফ্রিল্যান্সিংয়ে সফল কীভাবে হবেন, সেই প্রপার গাইডলাইন নিয়ে যদি আপনি লেগে থাকতে পারেন, ধৈর্য নিয়ে যদি প্রপার লেগে থাকতে পারেন, তাহলেই সম্ভব। ইউ উইল হ্যাভ অ্যাবসোলিউটলি আ গ্রেট লাইফ, আই ক্যান টেল ইউ। আমরা মোটামুটি সুমন ভাই সফল, আমিও আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আছি। তো ওই জায়গা থেকে আমি যেটা বলি যে ইটস আ বিউটিফুল লাইফস্টাইল, কারণ হচ্ছে আপনাকে রেগুলার অফিস মেনটেন করতে হচ্ছে না। জাস্ট ইম্যাজিন ঢাকা শহরে আপনি সকালে অফিস থেকে মানে বাসা থেকে অফিসে যেতে হলে আপনাকে কত হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়, সারাদিন অফিস করে আবার সেই ট্রাফিক ফেস করে আবার এক্সস্টেড হয়ে বাসায় এসে আপনার লিটারেলি লাইফে আর কিছু থাকে না মোস্ট অফ দ্য কেসেসই। বাট এই যে একটা বিউটিফুল লাইফস্টাইল যে আপনি বাসা থেকে কাজ করতে পারছেন, আপনি দেশের বাইরে গিয়ে নোম্যাড ভিসা নিয়ে দেশের বাইরে গিয়ে বসে আপনার হোটেল রুমে বসে, আমরা ইনফ্যাক্ট আমরা অনেক সময় হোটেল বিভিন্ন জায়গায় দেশে ঘুরতে গেলে হোটেলে বসেই কাজ করি। সো এই যে একটা লাইফস্টাইল, ইটস আ ডিফারেন্ট লাইফস্টাইল, ইটস অ্যামেজিং লাইফস্টাইল। যদি আপনি এইখানে সফল হতে পারেন তাহলে এই লাইফস্টাইলটা আপনি এনজয় করতে পারবেন, যেখানে আপনার ফ্যামিলিকে সময় বেশি দিতে পারবেন, আপনার একটা ভালো স্মার্ট লাইফস্টাইল, ভালো একটা আর্নিং, সব কিছুই আসলে সম্ভব। বাট এর জন্য যেটা বললো সুমন ভাই যে প্রপার একটা প্ল্যান করে ডেডিকেটেডলি এখানে লেগে থাকতে হবে এবং একটা সময় অ্যালোকেট করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। রাইট, সো আমরা চেষ্টা করলে আমার মনে হয় যে আসলেই সম্ভব। এটা আমাদের প্লাস আশেপাশে যদি তাকান, ফ্রিল্যান্স নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, অনেকেই সফল, আপনার দ্বারা সম্ভব। এই এরিয়াটা আরও বেশি এক্সপ্যান্ড হচ্ছে, এখানে অপরচুনিটি আরও বাড়ছে, কম্পিটিশন যেমন বাড়ছে কাজও বাড়ছে। সো এই জায়গাটা যদি লেগে থাকেন আমার মনে হয় সম্ভব। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে প্রচুর ইনফরমেশন আপনি শেয়ার করলেন, খুব ইনফরমেটিভ ছিল পুরো সেশনটা। সো লাস্ট যদি কোনো অ্যাডভাইস থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে তারা যদি আপনার কাছ থেকে লাস্ট কিছু ওয়ার্ড শুনতে চায়, যে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে যেটা বলবো, আসলে আপনিও যেটা বলতেছিলেন যে সফলতা, যে আমরা যে আসলে খুব সফল সেটা বলবো না, আসলে সফলতার কোনো শেষ নাই এবং সফলতার প্রপার কোনো সংজ্ঞাও নাই, যেটা আমি মনে করি। তো যারা নতুন এখানে আসতে চায় তাদেরকে আমি বলবো যে ওরা যদি কয়েকটা কথা অন্তরে গেঁথে রাখে তাহলে অবশ্যই তারা কোনো না কোনোভাবে সাকসেস হবে। যে আসলে আমি কি করছি, জেনে বুঝে করছি, যে আমি যে কাজটা করছি এই কাজের দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা, আমি কাউকে ঠকাচ্ছি কিনা, কারোর সাথে প্রতারণা করছি কিনা। তো এই জিনিসগুলো যদি আমি আমার মনে ধারণ করে একাগ্রচিত্তে সামনে এগিয়ে যেতে পারি, মানে আমি বলবো যে দুনিয়ার কোনো শক্তি নাই যে আপনি যে জিনিসটা চাচ্ছেন, আপনি যে পথে সফল হতে চাচ্ছেন আপনি অবশ্যই সফল হবেন। এবং এটা আমি বলতে পারি যে 100% গ্যারান্টেড। আমি যে কথাটা শুরুতে বললাম, মানে এখন বললাম, এটা যদি আপনি ফলো করেন, যে আমি নিজে যা করি জেনে বুঝে করছি, আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কি না, এবং আমার এই কাজটা কারো প্রতারণার মাধ্যমে হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং আপনার স্কিল সেটটাকে ওইভাবে সেট করেন, দ্যাটস এনাফ ফর ইউর সাকসেস।
অ্যাবসোলিউটলি অ্যামেজিং শুন ভাই, তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর করে আসলে সব কিছু গুছিয়ে বলার জন্য। আসলে আপনি যে স্কিল নিয়ে আগাচ্ছেন, যদি রেসপন্সিবল হন, যেটা হয় যে ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে আমাদের অনেক বেশি ডিসিপ্লিনড হতে হয়, অনেক বেশি প্রফেশনাল হতে হয়, যে ক্লায়েন্টের সঙ্গে ঠিকমতো কাজ করা, ক্লায়েন্ট প্রতারিত হচ্ছে কি না। মানে আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে মানে মিসইউজ করি অপরচুনিটি পেলে, সেগুলো না করা। তাহলে হয় কি যে ক্লায়েন্টের সেই রিলায়েবল ট্রাস্ট অর্জন করা সম্ভব হয় যখন আপনি লং টার্ম কাজ করতে পারবেন। সো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আসলে কাজ করতে পারেন, অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন। ফ্রিল্যান্সিং ইটস আ গ্রেট ইন্ডাস্ট্রি এগেন। মানে কী বলবো, আমরা জাস্ট বলেই যাচ্ছি, বাট এগেন আমি অবশ্যই আপনাকে ইন্সপায়ার করবো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে। বাট কিছু জিনিস খুব সহজ কাজ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, প্রথম মাসে ইনকাম শুরু করুন। এরকম চটকদার বিজ্ঞাপন যারা দেয় তাদের থেকে দূরে থাকবেন। ফ্রিল্যান্সিং নিয়ে প্রথমে আপনার নলেজটা গ্যাদার করেন, যে আসলে ফ্রিল্যান্সিং কী, কীভাবে হয়, পুরো জিনিসটা প্রসেসটা সম্পর্কে জানেন। জানার পরে যে কোনো একটা কাজ শিখুন, কোনো কিছু বাদ, হয়তো ইউটিউব থেকে হতে পারে বা কারো হেল্প নিয়ে হতে পারে, যে কোনো একটা কাজ শিখুন। শেখার পরে যখন আপনার মনে হবে যে আপনি ইনাফ ইনফরমেশান জানেন, তখন আপনি হয়তো কোনো কোর্স করতে পারেন বা হোয়াটএভার। আপনি যদি নিজে সফল হতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তারপরে মার্কেট প্লেসে এসে মার্কেটে কাজ শুরু করুন এবং এইভাবে কন্টিনিউয়াসলি লার্নিং প্রসেস। কারণ এখানে হচ্ছে মানে দের ইজ আ লট অফ লার্নিং কার্ভ। সো আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে নিজেকে টিকিয়ে রাখার জন্য। সো এটা যদি করতে পারেন অবশ্যই সফল হবেন, ইউল হ্যাভ বেটার লাইফস্টাইল। সো এগেন ধন্যবাদ আজকে আমাদেরকে এত সময় ধরে শোনার জন্য যারা এখন পর্যন্ত আছেন। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।